স্বাগত বিবিএ টিভির সংবাদে, সাথে আছি সজল সরকার। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। জন্মদিনে নরেন্দ্র মোদীকে ট্রাম্পের ফোন। সাউথ ইস্ট ব্যাংকের ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল ৩৭ প্রতিষ্ঠান। ২৯৯ কোটির কর কমে ৩৩ কোটি, শাস্তি পেলেন এনবিআর এর ২ কর্মকর্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন উপলক্ষে তাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রাতে এই ফোন আলাপে দুই নেতা পারস্পরিক সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে লিখেছেন, এইমাত্র আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অসাধারণ ফোনালাপ করলাম, তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম। তিনি দারুণ কাজ করছেন। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ সমাধানে মোদীর সমর্থনের জন্য কৃতজ্ঞতাও জানান তিনি। মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভারত যুক্তরাষ্ট্রের সমন্বিত অংশীদারিত্বকে আরও উচ্চতায় নিয়ে যেতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ট্রাম্পের সাম্প্রতিক রাশিয়া ও ইউক্রেন শান্তি প্রচেষ্টাকেও সমর্থন জানান। এ ফোনালাপটি দুই নেতার মধ্যে গত জুনের পর প্রথম যোগাযোগ। রাশিয়ার কাছ থেকে ভারত তেল কেনা নিয়ে ট্রাম্প প্রশাসন ক্ষুব্ধ হয়ে শুল্ক বাড়ানোর পর দুই দেশের সম্পর্ক শীতলতা তৈরি হয়েছিল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে উভয় পক্ষ সম্পর্কের উন্নতির ইঙ্গিত দিয়েছে। ৬ সেপ্টেম্বর ট্রাম্প ভারত মার্কিন সম্পর্ককে বিশেষ বলে উল্লেখ করেন এবং দুশ্চিন্তার কিছু নেই বলে আশ্বাস দেন। কয়েকদিন পর তিনি জানান, বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করতে আলোচনা চলছে এবং তা সফল হবে। মোদী তখনও একই ইতিবাচক বার্তা দিয়েছিলেন। জন্মদিনের এই শুভেচ্ছা ফোনালাপকে দুই দেশের মধ্যে সম্পর্ক উষ্ণ হওয়ার আরেকটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আজ পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথ ইস্ট ব্যাংক পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত এজিএম পরিচালনা করেন কোম্পানি সেক্রেটারি মামুনুর রশিদ এফসিএস এবং সভাপতিত্ব করেন চেয়ারম্যান এম এ কাশেম। গত ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন হয়েছে এজিএমে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল ২০ জুলাই। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে ২০২৪ সালে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ৩২ পয়সা আয় হয়েছে, যা আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি ১ টাকা ৬০ পয়সা আয় হয়েছিল। সর্বশেষ বছরে সমন্বিতভাবে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৩ টাকা ৩৩ পয়সা, যা আগের বছর ছিল ১৩ টাকা ৩৮ পয়সা। গত ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৩ টাকা ৫৯ পয়সা। ১৯৯৫ সালে সাউথ ইস্ট ব্যাংক পিএলসি একটি নতুন বেসরকারি ব্যাংক হিসাবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক হিসাবে আমি শুরু থেকে এই ব্যাংকের অগ্রযাত্রায় সরাসরি সম্পৃক্ত থাকার সৌভাগ্য অর্জন করেছি। যাত্রার প্রারম্ভিক পর্যায়ে একটি নবীন প্রতিষ্ঠান হলেও গ্রাহকদের নিরবচ্ছিন্ন আস্থা, শেয়ার হোল্ডারদের বৃন্দের অবিচল সহযোগিতা এবং গ্রাহকদের পরিপূর্ণ সমর্থনের মাধ্যমে ব্যাংকটি ধীরে ধীরে দেশের অন্যতম বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই সাফল্যের ধারাবাহিকতায় সাউথ ইস্ট ব্যাংক আজ একটি শক্তিশালী ব্র্যান্ড ইমেজ গড়ে তুলতে সক্ষম হয়েছে এবং ব্যাংকের আর্থিক খাতে নিজস্ব অবস্থান সুদৃঢ় করেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা, বিধিবিধান পরিপালন এবং নতুন নেতৃত্বের সঠিক নির্দেশনায় মাধ্যমে সাউথ ইস্ট ব্যাংক আগামী দিনে আরও স্থিতিশীল ও লাভজনক অবস্থানে ফিরে আসবে ইনশাআল্লাহ। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির জন্য ৩৭টি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব SHM মাকফুরুল হাসান আব্বাসির স্বাক্ষরিত এক আদেশে এই অনুমোদনের কথা জানানো হয়েছে। চলতি বছর মোট ১,২০০ টন ইলিশ রপ্তানি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে ৫ অক্টোবরের মধ্যে রপ্তানি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। অনুমোদন পত্রে উল্লেখ করা হয়েছে, শুল্ক কর্তৃপক্ষ রপ্তানির আগে পণ্য পরীক্ষা নিরীক্ষা করবে এবং নির্ধারিত পরিমাণের বেশি রপ্তানি করা যাবে না। এছাড়া অনুমতিপত্র হস্তান্তরযোগ্য নয় এবং সরকার প্রয়োজনে যে কোনো সময় অনুমতি বাতিল করতে পারে। গত বছর দুর্গাপূজা উপলক্ষে প্রথমে
3000 টন ইলিশ রপ্তানির অনুমতি দিলেও পরে তা কমিয়ে 2420 টনে নামানো হয়েছিল। এবার সেই পরিমাণ অর্ধেক করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে রপ্তানি কার্যক্রম সম্পন্ন হবে এবং বাংলাদেশ ভারত সম্পর্ক আরও সুদৃঢ় হবে। এক প্রতিষ্ঠানের 299 কোটি টাকার আয়কর মাত্র 33 কোটি টাকায় নামিয়ে দেওয়ার ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের 2 কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছে। গোয়েন্দা তদন্তে জানা গেছে, এই অনিয়মের বিনিময়ে তারা 35 লাখ টাকা ঘুষ নিয়েছিলেন। এ ঘটনায় নোয়াখালীর কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ 3 এর যুগ্ম কর কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। ফরিদপুর কর অঞ্চলের অতিরিক্ত সহকারী কর কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, জুবাইদা করিম জুট মিলস লিমিটেডের 2 কর বর্ষে 299 কোটি টাকার কর নির্ধারণ করা হয়। আপিলের পর ট্রাইব্যুনাল নির্দেশ অমান্য করে জাহাঙ্গীর আলম কোম্পানিকে কর কম্পানোর আশ্বাস দিয়ে 30 লাখ টাকা ঘুষ নেন এবং সহযোগী মাসুদুর রহমানকে দিয়ে ব্যাকডেটে অর্ডার শিট তৈরি করেন। ফলে মাত্র 2 দিনের মধ্যে 266 কোটি টাকার কর কমে যায়। এ প্রক্রিয়ায় জাহাঙ্গীর আলম পান 30 লাখ টাকা এবং মাসুদুর রহমান 5 লাখ টাকা। সরকারি চাকরি আইন 2018 অনুযায়ী জাহাঙ্গীর আলমকে অবসরে পাঠানো হয়, আর সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী মাসুদুর রহমানকে বরখাস্ত করা হয়। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, জাহাঙ্গীর আলমের অনুরোধেই তিনি অর্ডার শিট প্রস্তুত করেছিলেন। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। জন্মদিনে নরেন্দ্র মোদীকে ট্রাম্পের ফোন। সাউথ ইস্ট ব্যাংকের 30তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল 37 প্রতিষ্ঠান। 299 কোটির কর কমে 33 কোটি, শাস্তি পেলেন এনবিআর এর 2 কর্মকর্তা। বিবিএ টিভির সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/BBA TV এবং ফেসবুকে লগ ইন করুন facebook/BBA TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।